হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? এই ছোট্ট বাচ্চাটা কোথায় গেল? আজকেও কি একই রকম ঘটনা ঘটে গেছে? ম্যাডাম, আমি জানি না। সকালে যখন আসলাম তখন সে এখানেই ছিল, কিন্তু একটু পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টিফিনের সময়েও আমি তাকে দেখেছি। আপনার মাথা ঠিক আছে? জানেন ওটা কার সন্তান? এই শহরে একজন নামকরা ব্যবসায়ী আরিফ সাহেবের সন্তান হোক। যদি আরিফ সাহেব জানতে পারেন যে তার ছেলে হারিয়ে গেছে, তাহলে কি করবেন সেটা তো বুঝতেই পারছেন। এতে করে আমাদের স্কুলের মান সম্মান সবকিছু চলে যাবে। কিন্তু ম্যাডাম, আমি কি করব? আমার তো কিছুই করার নেই। আমি তো পাহারা দিচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ছেলেটা নিয়ে গেল আমি তো বুঝতে পারিনি। আপনি যেরকম বলছেন সব কিছু করেছি। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি, কিন্তু সেখানে এই ছেলেটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আচ্ছা, আপনি এটা কিভাবে বলতে পারছেন? সিসিটিভি ক্যামেরায় কিভাবে তার ফুটেজ থাকবে না? স্কুলের 2টা গেট, দুটোতেই ক্যামেরা লাগানো। যদি তাকে এদিক দিয়ে নিয়ে যায় তাহলে তো সিসিটিভি ফুটেজে সেটা ওঠার কথা না। কিন্তু কিভাবে সিসিটিভি ক্যামেরার বাইরে দিয়ে ছেলেটাকে নিয়ে ওটাও হয়ে গেল? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যরা পুলিশের কাছে গিয়েছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। আমার মনে হয় এখন আমাদেরকে আরও একটু কষ্ট করতে হবে। আমার মনে হয় আমাদের এখানকার সিবিআই অফিসার যে আছে তার কাছে যেতে হবে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন থেকে আপনাকে আরও একটু কষ্ট করতে হবে। আপনি এক কাজ করবেন, চারিদিকে ভালো করে নজর রাখবেন। দরকার হয় আরও একজন লোক নিয়ে আসেন স্কুল থেকে। আর কেউ যদি হারিয়ে যায় আর তাহলে সেটা স্কুলের জন্য কতটা বদনামের সেটা তো আপনি বুঝতেই পারছেন। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি। এই স্কুল থেকে আর কোনো ছাত্রছাত্রী হারিয়ে যাবে না। আমি সব কিছুর ব্যবস্থা করতেছি। আপনি তাড়াতাড়ি যান, গিয়ে সাব্বির সাহেবকে ব্যাপারটা জানিয়ে আসেন। নামটা শোনার পর নীলার ভেতরে কেমন জানি অনুভূতি কাজ করতে শুরু করলো, কারণ এই নামটা তার খুব পরিচিত। কিন্তু এসব এখন চিন্তা করার সময় নয়। এখন তার মাথার ভিতরে আরও একটা চিন্তা কাজ করছে। সেই ছেলেটাকে কিভাবে নিয়ে গেল? একটা বাচ্চাকে কিভাবে এখান থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব? সিসিটিভি ক্যামেরা চারদিকে লাগিয়ে রাখা হয়েছে, কারণ এখানকার বিভিন্ন স্কুল থেকে প্রায় বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কারো কোনো ধারণাই নেই। এই ব্যাপারটা নিয়ে নীলার অনেক বেশি চিন্তা হচ্ছিল। নীলা একটা স্কুল চালাচ্ছে, সেখানে অনেক বড়লোক পরিবারের সন্তানেরা পড়াশোনা করে। তাদের একটা সন্তান হারিয়ে যাওয়া মানে এই স্কুলের সব কিছু শেষ হয়ে যাওয়া। কিন্তু কিভাবে এই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, এই ব্যাপারে পুলিশ তদন্ত করতে করতে কোনো কিছু জানতে পারছিল না। তার স্কুল একটু নিরাপদ ছিল, সেই জন্য সে অনেক নিশ্চিন্তে ছিল। কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটলো, আরিফ সাহেবের সন্তান হারিয়ে গেছে। এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে যখন বের হতে যাবে তখনই আরিফ সাহেব তার গাড়ি নিয়ে ভিতরে ঢুকলেন। এই ভয়টাই সে পাচ্ছিল। তার পাশে এসে দাঁড়িয়ে আছে তার স্কুলের আরেক শিক্ষিকা তানিয়া। তারা দুজন তখন অনেক বেশি ভয়ে ছিল, কারণ এই লোকটা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। অনেক টাকাওয়ালা লোক। লোকটা তখন নেমে তাড়াতাড়ি দৌড়ে আসলো তাদের কাছে। এরপর বলল, ম্যাডাম, এটা কি শুনছি? আমার ছেলে হারিয়ে গেছে মানে? আমার ছেলে কোথায়? আমার ছেলেকে এনে দিন। আমি আপনাদের এখানে দিয়েছিলাম আমার ছেলেকে নিরাপত্তা রাখার জন্য। আপনারা কোথায় ছিলেন? আমার ছেলেকে নিয়ে যাওয়া হলো। আপনি তো জানেন আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু করতে পারিনি। আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল, এরপরও ছেলেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। আমার মনে হচ্ছে এখন আমাদেরকে একসাথে কাজ করা উচিত। আপনি মাথা গরম করবেন না প্লিজ। দেখুন, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। তার মা তো প্রায় পাগল হয়ে গিয়েছে, তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে খুঁজে বের করতে হবে। আপনারা কোথায় ছিলেন সেটাই তো বুঝতে পারছি না। নীলার মাথা নষ্ট হয়ে গেছে। সে কি করবে কিছু বুঝতে পারছে না। সে কোনো কথা বলতে পারছে না, কারণ সে তার স্কুলের প্রতিটা ছাত্রছাত্রীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তাদের একজনের হারিয়ে যাওয়া মানে তার একটা আপনজন হারিয়ে যাওয়া। তখন সে কান্না করতে শুরু করলো। তানিয়া তখন পাশে থেকে বলে উঠল, মিস্টার আরিফ সাহেব, আপনি তো ভালো করেই জানেন
আমরা কতটা কষ্ট করি এক একটা ছাত্রছাত্রীর পেছনে। এখন সে হারিয়ে গেছে, এটা তো আমাদের কোনো কিছু করার নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন না আমাদের উচিত তাকে খুঁজে বের করা। আমরা একসাথে কাজ করি, আমাদের উচিত এখন তাড়াতাড়ি তদন্ত করা। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সিআইডির কাছে এই ব্যাপারটা জানাবো, কারণ অনেকেই অনেকবার পুলিশকে জানিয়েছে, কিন্তু পুলিশের এই ব্যাপারে কোনো কিছুই জানে না। এটা আমারও মনে হচ্ছে, সেই জন্য আমি চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। তাড়াতাড়ি চলুন আমার সাথে, আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, দরকার হয় আমি আগুনে ঝাঁপ দিব, এরপরও আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমি আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। এরপর তারা সবাই দৌড়ে গাড়িতে উঠল। তাদের গাড়ি গিয়ে থামলো সিআইডি অফিসের সামনে। সেখানে তারা পাগলের মতো নামলো, কিন্তু ভেতরে গিয়ে জানতে পারলো এসিপি সাব্বির সাহেব নেই। সেখানে বসে আছে আরও একটা ছেলে। তখন তারা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এসিপি সাব্বির সাহেব কি এখানে নেই? না স্যার, একটু বাইরে কাজ আছেন। আপনারা বলেন কি ব্যাপারে এসেছেন, আমি আপনাদের কেসটা নিচ্ছি, এরপর স্যার আসলে ব্যাপারটা জানিয়ে দেব। আসলে আমাদের স্কুল থেকে একটা ছেলে হারিয়ে গেছে। উনি হচ্ছেন এই শহরের একজন নামকরা ব্যবসায়ী আরিফ সাহেব। ওনার ছেলেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলের মধ্যে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, অনেক লোকজন ছিল স্কুল পাহারা দেওয়ার জন্য, কিন্তু এরপরেও ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে। শহরে বিভিন্ন স্কুল থেকে এভাবে বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের সাহায্য নেওয়ার জন্যই এখানে এসেছি। উনি থাকলে একটু ভালো হতো। এ কি বলছেন, আজকে একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে? আমরা তো এই ব্যাপার নিয়ে তদন্ত করতেছি। স্যার এই ব্যাপারে তদন্ত করার জন্য বাইরে গিয়েছেন। আইডিয়াল স্কুল থেকে কালকে 4টা বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেউ এই ব্যাপারে কোনো কিছু জানে না, তারা কোনো প্রকার মুক্তিপণও দাবি করেনি। এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তায় আছি আমরা, পুরো ডিপার্টমেন্টে অনেক কষ্ট করতেছি। যে করেই হোক আমার ছেলেকে আমার চাই। আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচতে পারবো না। আপনাদের পায়ে ধরি, প্লিজ আমার ছেলেটাকে খুঁজে এনে দিন। আপনি কোনো চিন্তা করবেন না আরিফ সাহেব, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলেকে খুঁজে বের করার ব্যবস্থা করতেছি। কিন্তু বুঝতেই তো পারছেন, এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করতেছি, কিন্তু কোনো কিছু জানতে পারতেছি না। একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এরপর তারা সেখান থেকে চলে আসলো, কিন্তু কারোর মাথায় কোনো কিছু ঢুকছে না। এই বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে কোথায় রাখা হচ্ছে, তাদেরকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আর কে ধরে নিয়ে যাচ্ছে? অনেক বড় একটা গ্যাং শহরের মধ্যে কাজ করে যাচ্ছে। না হলে একটা লোক যদি এদের ধরে নিয়ে যেত, তাহলে সে মুক্তিপণ দাবি করত বা অন্য কিছু দাবি করত, কিন্তু এরকম কোনো কিছু তো হচ্ছে না। শুধুমাত্র বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি যারা গরিব তাদের বাচ্চাদেরকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের টার্গেট হচ্ছে ছোট ছোট বাচ্চারা। কি কাজ হবে এদেরকে দিয়ে, এটা কেউ বুঝতে পারছে না। নীলা তখন তার স্কুলে চলে যাওয়ার পর চিন্তা করলো। সে কিছু বুঝতে পারছে না। তার অনেক স্বপ্ন এই স্কুল নিয়ে। এই স্কুল তার বর্তমানে একমাত্র আপন। তার পরিবার থেকে সে দূরে চলে এসেছে। তখনই তার বাবা তার কাছে কল করলেন। সে তখন ফোনটা পেয়ে ভীষণ বিরক্ত হলো, কারণ সে কথা বলতে চায় না তাদের সাথে। এরপরও তারা কেন কল করে এটাই সে বুঝতে পারছে না। তখন তার বাবা ফোন করলেন। সে বিরক্ত হয়ে রিসিভ করলো। তখন তার বাবা বললেন, এখনো কি রেগে থাকবি আমাদের উপরে? তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, আর রেগে থাকিস না আমাদের উপরে প্লিজ। তোর দাদু অনেক বেশি অসুস্থ, আর আমরা শুনেছি শহরের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা উদা হয়ে যাচ্ছে। তোর স্কুল থেকে যদি বাচ্চারা উদা হয়ে যায় তাহলে তোর উপরে ঝামেলা আসতে পারে। মিস্টার রহমান চৌধুরী, আপনি আমার কাছে আর কোনোদিনও কল করবেন না। আর আমি আপনাকে বারবার বলছি, আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে। তাই প্লিজ আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমরা বুঝতে পেরেছি আমরা তোর সাথে অন্যায় করেছি, কিন্তু এরকম করলে তো হবে না। তুই আমাদের একমাত্র মেয়ে, এভাবে যদি আমাদেরকে ছেড়ে চলে যাস তাহলে তো হবে না। তুই আমাদের পাশেই থাকিস, কিন্তু আমাদের সাথে দেখা করিস না। আমাদের পরিবারের সবাই তোর কথা চিন্তা করে, কিন্তু তুই আমাদের কথা একবারও চিন্তা করিস না। দেখেন, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। এটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি কেন আমাকে বিরক্ত করেন? আমি কাজের মধ্যে থাকি, আমি তো আর এরকম বসে থাকি না। আপনি প্লিজ আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না দয়া করে।
আমি বুঝতে পেরেছি তুই রেগে কথাগুলো বলতেছিস, কিন্তু প্লিজ আমাদের কাছে ফিরে আয় মা। আমরা তোকে ছাড়া থাকতে পারছি না। আমাদের কথা চিন্তা না করলে তোর মায়ের কথা একবার চিন্তা করতে পারিস। তোর মা তোর জন্য কতটা কষ্ট পাচ্ছে, এটা কি তুই বুঝতে পারছিস না মা? আমার সুখের কথা যেই পরিবার চিন্তা করে না, তাদের সুখের কথা আমি কোনোদিনও চিন্তা করব না। তারা কি রকম আছে সেটা আমি জানতেও চাইব না। আমি এখানে অনেক ভালো আছি। এই স্কুলটা তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি সেই কষ্টগুলো সহ্য করে স্কুলটা এই পর্যন্ত নিয়ে এসেছি। তাই দয়া করে আপনারা যদি আমাকে কল না করেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। বলেই সে ফোন রেখে দিল। ওপাশ থেকে নীলার বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার কিছুই করার নেই, কারণ তারা অনেক বড় একটা অন্যায় করেছে নীলার সাথে। এখন তিনি তার মেয়েকেই ফিরিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু কিছুতেই বাসায় ফিরে যেতে চাইছে না। তখন নীলার মা রিমা চৌধুরী বললেন, কি বললো আমার মেয়েটা? ও কি ফিরে আসবে? তোমরা কেন এরকমটা করলে? আমি আগেই বলেছিলাম এরকম করো না। আমার মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। ছোটবেলা থেকে অনেক জেদি। নিজের ইচ্ছার বিরুদ্ধে চলে গেলে সে যে কোনো কিছু করতে পারে। তাই তোমরা কেন এই অন্যায়টা করলে? আর আমার মেয়েটাকে আমার হারাতে হলো। তুমি আমার মেয়েটাকে এনে দাও। কি করব বল? তখন তো আর এসব কিছু চিন্তা করিনি, কিন্তু এখন কি করব? এখন তো তোকে কিছুতেই ফিরিয়ে আনতে পারতেছি না। আমি তো তোর কাছে বারবার ক্ষমা চেয়েছি, তার কাছে গেলাম ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আমাদের দেখেই রেগে যায়। তোকে তো মাঝে মাঝে তোকে দেখতে পাই, কিন্তু সে হুমকি দেয় যদি তোর সাথে যোগাযোগ করে কিছু করতে চায় তাহলে এখান থেকে চলে যাবে। তখন তো আর দেখতে পাবো না, জানতেও পারবো না সে কেমন আছে। তখন তারা সবাই চিন্তায় পড়ে গেলেন। মেয়েটাকে কিছুতেই তারা বোঝাতে পারছে না। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু সে নিজের কথাই অনার। সে কোনো দিন ওই বাড়িতে ফিরে আসবে না। ওদিকে সাব্বির তখন তদন্ত করতে বেরিয়ে গেছে। এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, বাচ্চাগুলোর জন্য সে অনেক বেশি চিন্তিত। সাব্বির নিজের জীবন এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন কোনো দিনও হয়নি, কিন্তু এবার তাকে সে পরিস্থিতির সম্মুখীন হতেই হলো। সে বুঝতে পারছে না কি করবে। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এত ভয়ঙ্কর মানুষ কি হতে পারে? বাচ্চাদের সাথে এত বড় অন্যায় কিভাবে করতে পারছে এই মানুষগুলো? সে তখন ক্লান্ত হয়ে ফিরে আসলো তার অফিসে, কিন্তু আসার পরে দৌড়ে গেল রনি তার কাছে। এটা দেখার পর সে বুঝতে পারলো নতুন কোনো একটা ঝামেলা চলে এসেছে। তখন সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রনি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? স্যার বলবেন না, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আজকে আরেকটা বাচ্চাকে নিয়ে চলে গেছে তারা। এই স্কুলে অনেক সিকিউরিটি ব্যবস্থা ছিল, কিন্তু এরপরেও বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। আর যে বাচ্চাটাকে নিয়ে গেছে সেই বাচ্চার বাবা এই শহরে সবচেয়ে বড় ব্যবসায়ী আরিফ সাহেব। উনি এসেছিলেন, অনেক কান্নাও করেছিলেন। কথাটা শোনার পর আমি নির্বাক হয়ে গেলাম। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। কিভাবে এই বাচ্চাদেরকে কিডন্যাপ করতে পারে? যদি একটা বার তাদেরকে হাতের কাছে পেতাম তাহলে খুন করে ফেলতাম। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাকে বললাম, এখন আমাদেরকে যেতে হবে ওই স্কুলে, ওইখানে গিয়ে তদন্ত করতে হবে। তুমি এক কাজ করো, নেহা আর রিমনকে বলে দাও এখানে আসার জন্য। ওকে স্যার, আমি তাদেরকে বলে দিচ্ছি আমরা ওই স্কুলে কখন যাব। সময় নষ্ট করে কোনো লাভ নেই, এখনই আমাদেরকে বের হতে হবে। ওই বাচ্চাদের ব্যাপারে জানতে হবে, কোথায় আছে, নিরাপদে আছে নাকি কোনো বিপদের মধ্যে আছে। সেই ব্যাপারে আমরা তো কোনো কিছুই জানি না। এত খারাপ মানুষ কীভাবে হতে পারে? বাচ্চাদের সাথে এরকম করার কারণ কি? বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করতে পারতো, কিন্তু সেটা না করে বন্দি করে রাখছে। এসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তাদের অনেক বড় কোনো একটা প্ল্যান আছে, তাই তারা বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমাদেরকে জানতে হবে ওই বাচ্চাদের ব্যাপারে। ওই বাচ্চাদের জীবন এখন হুমকির মুখে আছে, তাদের রক্ষা করতে হবে। এরপর আমি বসে বসে চিন্তা করতে শুরু করলাম, এই মানুষগুলো কারা যারা এতটা নিচে নামতে পারে? বাচ্চাদের সাথে এরকম অন্যায় কিভাবে করতে পারে মানুষগুলো? আমি তখন এইসব চিন্তা করছিলাম, আমার জীবনের অতীত সম্পর্কে চিন্তা করছিলাম। কোথায় এসে পৌঁছেছি? এখন মানুষ আমাকে এত সম্মান করতেছে, কিন্তু একদিন এই টাকার কারণে আমাকে সবকিছু হারাতে হয়েছিল।
আমার সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছিলাম। এরপর অসহায়ভাবে জীবনযাপন করেছি। নিজের জীবনের সবচেয়ে আপন মানুষটাকে হারিয়েছিলাম শুধুমাত্র টাকার কারণেই। কিন্তু আজ আমার কাছে টাকা আছে, ওই মানুষটা আমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, এটা আমি খুব ভালো করেই জানি। একটু পর আমার সকল অফিসার চলে আসলো। আমি তাদেরকে নিয়ে চলে গেলাম সেই স্কুলের উদ্দেশ্যে, যে স্কুল থেকে ছাত্রটা হারিয়ে গিয়েছিল। সেখানে পৌঁছে জানতে পারলাম তাদের ম্যাডাম বর্তমানে এখানে নেই। আমি তখন তাদের একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে কথা বললাম। মেয়েটা আমাকে বলল, স্যার যে করেই হোক ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। এই ছেলেটার বাবা অনেক বড় একজন ব্যবসায়ী, এখন তো আমাদের স্কুলের মান সম্মান সব কিছু নষ্ট করে হয়ে গেল। একমাত্র এই স্কুল ছিল যেখান থেকে কোনো বাচ্চারা উধাও হচ্ছিল না, কিন্তু সেই সম্মানটা ধরে রাখতে পারিনি আমরা। আমি একটু ডিটেইলে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা যদি আমাকে একটু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতেন। ওই ছেলেটা কখন এসেছিল স্কুলে এবং কখন থেকে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি? স্যার সকালে স্বাভাবিক যেরকম সকল বাচ্চারা আসে ঠিক সেরকমই এসেছিল। এরপর টিফিন ব্রেকের সময় তাকে দেখেছিলাম। যখন এরপর ক্লাস শুরু হয়, 2 ক্লাসের মধ্যখানেই হঠাৎ করে সে হারিয়ে যায়। তার আশেপাশে যারা ছিল সবাই বলছিল সে নাকি ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু ওখানে সিসিটিভি ফুটেজ চেক করেছি, ওখানে সে যায়নি। এটা কিভাবে সম্ভব হতে পারে? সিসিটিভি ফুটেজে তার ওই মুহূর্তের ফুটেজ কি কাটা গেছে নাকি? এটা কোনোভাবেই সম্ভব না, কারণ পুরোটা যখন সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে এটা তো ফুটেজে থাকার কথা। একটা ছেলে তো আর উধাও হয়ে যেতে পারে না। আমরাও তো স্যার সেটা নিয়েই চিন্তা করছি, সেজন্যই তো আপনাদের কাছে গেলাম। কিছুই তো বুঝতে পারছি না। সবাই এখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু বিশ্বাস করেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। আপনি চেক করে দেখতে পারেন, আমাদের ব্যবস্থাপনা যদি একটুও ভুল পান তাহলে আমাকে বলবেন। আমি তখন তাকে নিয়ে পুরোটা স্কুল ঘুরে দেখলাম। না, সব কিছুই তো ঠিক আছে, তাহলে ছেলেটাকে কোন দিক দিয়ে নিয়ে গেল সেটাই তো ভাবতে হবে। সেজন্য তাকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আমরা ফিরে যাচ্ছি, তদন্ত চলতেছে, যদি কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় তাহলে আবার চলে আসব। ওকে স্যার, তাহলে আপনারা চেষ্টা করেন প্লিজ। আমরা খুবই ভয়ে আছি এই ছেলেটাকে নিয়ে। বাচ্চাদের জীবনের ঝুঁকি আছে এখানে। আমরা আমাদের বাচ্চাদেরকেও অনেক বেশি ভালোবাসি। তাদেরকে আমরা আমাদের শুধু স্কুল ছাত্রছাত্রী ভাবি না, আমরা তাদেরকে আমাদের সন্তানের মতো করে ভালোবাসি। আমাদের অফিস দিনরাত 24 ঘন্টায় ওপেন থাকে, যে কোনো সময় আসতে পারেন। তখন আমি সেখান থেকে চলে আসলাম। এখন কিভাবে এই ব্যাপারটা সমাধান করব, সেজন্য আমরা পুরো টিম একসাথে একটা মিটিংয়ে বসলাম। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে, কারণ এখানে কোনো না কোনো একটা রহস্য আছে, যে রহস্যের উদ্ঘাটন আমরা করতে পারছি না। আমি এখানে পুলিশ কমিশনার সাহেবকেও ডেকে নিয়ে এসেছি, কারণ তারও সাহায্যের প্রয়োজন আছে। তিনিও এই ব্যাপারটা নিয়ে তদন্ত করতেছেন। কমিশনার সাহেব আমাকে বললেন, সাব্বির সাহেব, আমার মনে হচ্ছে তারা এমন কোনো ব্যবসা করছে যার মাধ্যমে তারা এই সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করতেছে, যার কারণে কেউ কিছু জানতে পারছে না, আর তারা ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে। এটা তো সম্ভব না স্যার, কারণ ছেলেটা হারিয়ে যাওয়ার 1 ঘন্টার ভেতরেই আমরা সেখানে পৌঁছে গিয়েছি, আর ওখান থেকে সিসিটিভির ক্যামেরা কন্ট্রোল করতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমরা 1 ঘন্টা পরে পৌঁছেছি, কিন্তু ওই স্কুলের শিক্ষকরা তো সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, তাই আমার মনে হয় না এরকম কিছু একটা হবে। আমার মনে হচ্ছে তারা অন্য কিছু করেছে, তাদের কোনো সহযোগী আছে সেই স্কুলে। কিন্তু এই ব্যাপারটা তো মেনে নেওয়া অসম্ভব, কারণ প্রতিটা স্কুলে তাদের একটা সহযোগিতা থাকাটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, আর এটা অনেক কষ্টকর। সব স্কুলে তো আর বেঈমান থাকবে না। কমিশনার সাহেব, আমি আপনার কথায় একমত হতে পারলাম না, কারণ এই দেশে টাকা থাকলে এখন সব কিছু সম্ভব হয়। আর প্রতিটা স্কুলে একজন মানুষ নয় যে বেঈমানি করবে না, প্রতিটা স্কুলে কমসে কম স্টাফ থাকে 15 থেকে 20 জন। এই 15 থেকে 20 জনের মধ্যে একজন না একজন এরকম বের হবে যে বেঈমানি করবে, তাই তারা তাকে টার্গেট করেছে বলে আমার মনে হচ্ছে। আমাদেরকে আরও একটু গভীরভাবে গিয়ে চিন্তা করতে হবে। ব্যাপারটা আপনি মন্দ বলেননি, কিন্তু আমরা কিভাবে জানবো কে বেঈমানি করছে? হঠাৎ করে তো আর কারোর উপর দিয়ে আক্রমণ করতে পারি না। দেখেন, আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে, আমাদের আশেপাশে যত মানুষ আছে সবাইকে আমাদের সন্দেহ তালিকায় রাখা। এতে করে সন্দেহজনক একজন না একজন বের হবেই, কারণ অপরাধী যতই চালাক হোক না কেন সে কোনো না কোনো একটা ভুল করবেই, আর সেই ভুলটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। এতে করেই আমরা অপরাধীর কাছে পৌঁছে যেতে পারবো। কিন্তু এভাবে যদি আমরা শুধু শুধু বসে থাকি তাহলে তাদের তো কিছুই জানতে পারবো না, কারণ অপরাধী আমাদের থেকে অনেক চালাক।
এখনো পর্যন্ত 20টা বাচ্চাকে নিয়ে গেছে। এই 20টা বাচ্চার পরিবারের অবস্থা একবার চিন্তা করে দেখেন, তারা কী রকম পরিস্থিতিতে আছে। তাহলে এখন আপনি আপনার প্ল্যানটা বলেন, আমরা কি করতে পারি। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। পুলিশের সকল কর্মকর্তা আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আপনি প্ল্যানটা বলে দিন, আমরা কাজ শুরু করব। আপনি আগে আরিফ সাহেবের ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলের সিকিউরিটিতে যে আছে তাকে ফলো করতে শুরু করুন, কারণ আমার মনে হচ্ছে সে এসবের পেছনে আছে। যদি সে এসবের পেছনে না থাকতো তাহলে এত সহজে এসব কিছু করা সম্ভব হতো না। কারণ এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে কঠিন নিরাপত্তার স্কুল এটাই। ওই স্কুল থেকে যদি কিছু একটা করতে হয় তাহলে ওই সিকিউরিটি গার্ডের মাধ্যমেই করতে হবে। তাই আপনি তাকে ফলো করুন। আর রিমন এবং নেহা, তোমরা চলে যাবে অন্যান্য স্কুলগুলোতেই। সব স্কুলে যাকে সন্দেহ হয় তাকে ফলো করতে শুরু করবে। যদি একজনকে ধরতে পারি তাহলে একজনের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছাতে পারবো। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা চলে যাচ্ছি ওই স্কুলগুলোতে। যাকে সন্দেহ হবে তাকে ফলো করতে শুরু করব। যদি কোনো ব্যাপারে জানতে পারি আপনাকে অবশ্যই জানিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবেন না বলেই তো হয় না। এই ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত সমাধান করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওই বাচ্চাদের কথা চিন্তা করি বলেই আমার কান্না আসে। কিভাবে ধরে নিয়ে যেতে পারে ওই লোকগুলো। আচ্ছা, তোমরা সবাই এখন বেরিয়ে পড়ো, আমার কমিশনার সাহেবের সাথে কিছু কথা আছে। তখন বাকিরা সবাই বেরিয়ে গেল। কমিশনার সাহেব তখন বসে বসে আফসোস করতে শুরু করলেন ওই বাচ্চাদের জন্য। তখন সাব্বির তার কাছে গেল, এরপর বলল, কমিশনার সাহেব, এখন আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আমি জানি আপনার ভালো পাওয়ার আছে, তাই আপনি এই কাজটা করতে পারবেন বলে আমার মনে হয়। আপনি যেটা বলবেন আমি সেটা করার জন্য প্রস্তুত আছি। শুধু বলেন ওই বাচ্চাদের কিভাবে আমি বাঁচাবো। ওদেরকে যদি বাঁচাতে না পারি তাহলে আমি শান্তিতে থাকতে পারবো না। শোনেন, অপরাধীরা যদি কোনো সহযোগিতা পেতে পারে তাহলে সেটা আপনার কাছ থেকেই পেতে পারে। তাই আপনার উচিত তাদেরকে সুযোগ দেওয়া, যাতে অপরাধীরা আপনার সাথে এসে কন্ট্যাক্ট করে, আপনি তাদের সাথে অন্যায় কাজে জড়িয়ে পড়েন। আচ্ছা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি কেন অন্যায় করতে যাব? আরে এত সব কিছু চিন্তা করার সময় এখন আমাদের কাছে নেই। আপনি আগে আমার প্ল্যানটা শোনেন। আপনি যদি অপরাধীদেরকে সহযোগিতা করেন তাহলে আস্তে আস্তে তারা জানতে পারবে যে আপনি অন্যায় কাজের সাথে জড়িত। তখন আসল যে অপরাধীগুলো আছে তারা আপনাকে অফার করতে শুরু করবে, আর যারা আপনাকে অফার করবে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমি ব্যাপারটা একটু বুঝতে পারছি। যদি আমাকে আরেকটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমি আরও তাড়াতাড়ি বুঝতে পারতাম ব্যাপারটা। সাব্বির তখন তাকে সব কিছু খুলে বলল। কমিশনার সাহেব তখন বুঝতে পারলেন। কমিশনার সাহেব তখন সাব্বিরের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সাব্বির সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনি যেরকম বলেছেন ঠিক সেরকমই করব। যদি এতে অপরাধীগুলো এসে আমাদের ফাঁদে পা দেয় তাহলে তো অনেক ভালো হবে। আমি এই কাজটাই করব। সাবধানে কাজটা করবেন যাতে কেউ কোনো কিছু জানতে না পারে, কারণ আমাদের এই ডিপার্টমেন্টগুলোতেও কেউ না কেউ এসবের সাথে জড়িত থাকতে পারে। কারণ টাকা মানুষকে মুহূর্তের মধ্যে বেঈমান বানিয়ে দেয়। টাকার কারণে মানুষ যে কোনো কিছু করতে পারে, তাই কাউকেই বিশ্বাস করা যাবে না। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সব কিছু সাবধানে করব। এই ব্যাপারটা আপনার এবং আমাদের মধ্যে থাকবে, কেউ এই ব্যাপারটা কোনো কিছুভাবে জানতে পারবে না। কমিশনার সাহেব চলে গেলেন। ওদিকে নীলা তখন নিজের অফিসে বসে কান্না করতেছে, কারণ তার জীবনের একমাত্র অবলম্বন এই স্কুলটা। কারণ প্রিয় মানুষটাকে হারানোর পর সে তার পরিবার থেকে পালিয়ে চলে এসেছিল। তার প্রিয় মানুষটা তাকে ভুল বুঝে হারিয়ে চলে গেছে। সে বুঝতে পারেনি এরকম কিছু তার জীবনে ঘটবে, কিন্তু তার জীবনে একটা কালো অধ্যায় আছে। সে অধ্যায়ের কারণে সে জীবনে কোনো কিছু করতে পারেনি। ওদিকে সাব্বির তখন চিন্তা করলো একবার স্কুলে গিয়ে দেখে আসবে সব কিছু। দিনের বেলা সবাই সাথে ছিল, ইচ্ছা হলেও সবাইকে বিশ্বাস করতে পারেনি। হয়তো কিছু না কিছু খুঁজে পাবে ওই স্কুলে গেলে। এরপর সে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর সে দেখতে পায় স্কুলের অফিস খোলা। তার মানে সত্যি 24 ঘন্টা এখানে টিচাররা থাকেন, আর থাকবেনই না কেন। এটাই একমাত্র স্কুল যেখানে রাস্তার অবহেলিত বাচ্চাদের জন্য থাকার হোস্টেল এবং পড়াশোনার সব ব্যবস্থা আছে।
এখন পাওয়া যাবে সেই স্কুলের পরিচালককে। সেই জন্য সাব্বির স্কুলের ভিতর ঢুকলো। তখন সামনাসামনি হলো এমন একজন মানুষের যে মানুষের সম্মুখীন সে আর কোনোদিনও হতে চাইছিল না, কারণ এই মানুষের সম্মুখীন হলে তার অতীত মনে পড়ে যাবে। যে মানুষটার কারণে সে এতটা কষ্ট পাচ্ছে, এতদিন ধরে সেই মানুষটা তার সম্মুখে। নীলা যখন দেখতে পেল সাব্বির দাঁড়িয়ে আছে, তখন সে চিৎকার করে কান্না করতে শুরু করলো। দৌড়ে সাব্বিরের কাছে আসলো, এসে বলল, সাব্বির, সত্যি তুমি? আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোনোভাবেই তোমাকে খুঁজে পাইনি। তুমি এতদিন কোথায় ছিলে? যখনই সে সাব্বিরকে জড়িয়ে ধরতে যাবে, সাব্বির তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। নীলা এরকম ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়। সে সাব্বিরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, সাব্বির, বিশ্বাস করো, আমি সেদিনে অনেক বেশি অসহায় ছিলাম। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পাইনি। প্লিজ আমার কথা একটাবার বিশ্বাস করো। কি বিশ্বাস করব? আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন আমার জীবনে আবার হাত ঢোকাতে চাইছো? আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি আমার জীবনে আর কোনোদিন আসতে পারবে না। আমি তোমাকে বিশ্বাস করি না। কোনো বেইমানের অস্তিত্ব আমার জীবনে আমি চাই না। আমি তোমাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিশ্বাস করো সাব্বির, আমি তোমার সব কিছু খুলে বলতে চাই। সেদিন তোমার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। এরপর তোমাকে অনেক বেশি কল করেছি, কিন্তু তোমার নাম্বার বন্ধ ছিল। এই 4 বছরে আমি তোমাকে কতবার খুঁজেছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু তোমাকে খুঁজে পাইনি আমি। বিশ্বাস করো প্লিজ আমার কথাটা। দেখেন, আমি এখানে আপনার স্কুলের সম্পর্কে তদন্ত করতে এসেছি। আমাদের পার্সোনাল জীবন এখানে না আনলে আমি অনেক বেশি খুশি হব। যেটা হয়ে গেছে সেটা আমার ভাগ্যতে ছিল। আমি আমার ভাগ্যটাকে মেনে নিয়েছি। আপনার উচিত এটা মেনে নেওয়া। আপনি বেইমানি করেছেন, আপনার ইচ্ছা হয়েছে একজনের জীবন নিয়ে খেলা, তাই করেছেন। তাই দয়া করে এই ব্যাপারে আর কোনো কথা বলবেন না। আমি এতদিন পর তোমাকে পেয়ে কিছুতেই আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমাকে আমি সব সত্যি কথা বলতে চাই। তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমি তোমার পায়ে ধরি, প্লিজ আমার একটু কথা শোনো। আমি বলেছি না আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমাদের পার্সোনাল জীবন এখন কেন এখানে টানছেন? আমি এখান থেকে চলে যাব, এটাই কি চান? আমাকে দয়া করে সহযোগিতা করুন। কিভাবে ওই বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় এটা নিয়ে। আমি এর বাইরে আর বিন্দুমাত্র কোনো কথা বলতে চাই না। প্লিজ বিশ্বাস করো, আমি সেদিন রাতে তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সেদিন লিজা সব কিছু বলে দিয়েছিল আমার পরিবারের কাছে। সেই জন্য আমি তোমার কাছে আসতে ব্যর্থ হয়েছি। আমার অনেক ইচ্ছে ছিল তোমাকে বিয়ে করার। আমি তোমাকে ওয়েট করিয়েছি, সেটা আমি জানি। চুপ, একদম মিথ্যা বলার চেষ্টা করবেন না। একটা মৃত মানুষকে নিয়ে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করে না? একটা ভালো মেয়ে যে মারা গেছে তার ব্যাপারে এত বড় একটা জঘন্য মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? লিজা আমাকে সবকিছু বলেছে। তুমি সেদিন ইচ্ছা করে আসতে চাওনি, কারণ তুমি তোমার বাবার পছন্দ করা ওই বড়লোক ছেলেকে বিয়ে করতে চেয়েছিলে। আর লিজা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সেজন্য তুমি এখন লিজার নামে সবকিছু দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছো। আর লিজা মিথ্যা বললে ওই ভিডিওটা, ওইটা কি মিথ্যা? আমার কথা একটাবার শোনো, আমি মিথ্যে কথা বলছি না। প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমি তোমাকে পুরো কথাটা বলতে চাই, একটুকু আমার কথা শোনো। কিন্তু সাব্বির কোনো কথা বলল না, সেখান থেকে চলে আসলো, কারণ সে আর তাকে বিশ্বাস করতে চায় না। একবার বিশ্বাস করেছিল, কিন্তু সেই বিশ্বাসের কারণে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে 4 বছর আগে সাব্বির যখন প্রথম ভার্সিটিতে গিয়েছিল, তখন নীলার সাথে তার পরিচয়। সেখান থেকে তাদের বন্ধুত্ব। একদিন সাব্বির সবার সামনে নীলাকে প্রপোজ করে। নীলা সেদিন তাকে বলেছিল, বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে মানুষ, সেই জন্য তোমাকে কথাটা বলতে পারিনি। আজ আমি তোমাকে সবার সামনেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। জীবনে যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। আমিও তোমাকে অনেক ভালোবাসি নীলা, বিশ্বাস করো। আমি জীবনেও কোনো মেয়েকে দেখে এতটা পাগল হইনি যতটা তোমাকে দেখে পাগল হয়েছি। তোমাকে দেখার পর থেকে আমি রাতে ঘুমাতে পারি না। খাবার দাবার সব কিছু বন্ধ হয়ে গেছে আমার। আমি শুধু তোমাকে নিয়েই চিন্তা করি। সেখানেই তাদের ভালোবাসার শুরু। প্রতিদিন একসাথে ঘোরাফেরা, সব কিছু তাদের ছিল। সাব্বিরের বাবা মা মারা গিয়েছিলেন, সেই জন্য সে অনেক কষ্ট করে টিউশনি করিয়ে পড়াশোনা করত। তার বন্ধু রেমন তখন তার সাথে ছিল, তারা একসাথেই থাকতো।
এবং নীলার বাবা অনেক বড় লোক একজন মানুষ। তিনি অনেক বড় একটা ব্যবসায়ী। তিনি তার মেয়েকে কোনো দিনও এরকম একটা ছেলের সাথে বিয়ে দিবেন না। তিনি এই ব্যাপারটা জানতে পেরেছেন। যখন জানতে পেরেছেন তখন তিনি নীলাকে ডেকে নিয়ে আসেন নিচে। তখন নীলা দেখতে পায় তার পরিবারের সবাই সেখানে বসে আছে, তার দাদা দাদি সবাই বসে আছে। তখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীলার মা তখন নীলার কাছে গিয়ে বলে, নীলা, আমরা তোমাকে সব সুযোগ সুবিধা দিয়েছি, তুমি যেটা করতে চেয়েছো আমরা তোমাকে সেটা করার পারমিশন দিয়েছি, কিন্তু আমরা জানতে পেরেছি তুমি একটি ছেলের সাথে ঘুরতেছো। তুমি বলো ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? নীলা সেদিন বুঝতে পারে না তার বাবা মাকে সে কি বলবে। সে কি সব সত্যি কথা বলে দিবে নাকি মিথ্যা কথা বলবে? যদি মিথ্যা কথা বলে তাহলে তো সমস্যা, পরে যদি এই ছেলেটার সাথে আর ঘুরতে দেখে তাহলে মেরেই ফেলবে। আর সে সাব্বিরকে অনেক বেশি ভালোবাসে, সেই জন্য সে সিদ্ধান্ত নিল তার পরিবারকে সব কিছু বলে দিবে। এরপর যা হবার হবে। নীলা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, এবার আস্তে আস্তে বলল, আম্মু, তোমরা যেটা ভাবছো সেটা ঠিক নয়। আমি তাকে ভালোবাসি, বিশ্বাস করো। সে অনেক ভালো একজন ছেলে, পড়াশোনায়ও ভালো। আমি তাকে অনেক বেশি ভালোবাসি, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাদের দুজনের বিয়ে হলে আমরা দুজন অনেক বেশি খুশি থাকবো। তোমরা প্লিজ আমার এই ভালোবাসাটা মেনে নাও। আমি জানি আমি কোথায় গেলে সুখী হব। আমার জীবনের সব স্বপ্ন পূরণ করছো, এতে আমাকে বাধা দিও না, আমি বাঁচতে পারবো না। নীলার মা তখন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর তিনি হঠাৎ করে নীলাকে থাপ্পড় দিতে শুরু করলেন। নীলা তখন বুঝতে পারল তার পরিবারের লোকজন এটা কোনো দিনও মেনে নেবে না। নীলা তখন কান্না করতে শুরু করলো। তখনই তার মা বললেন, আর একদিন যদি ওই ছেলের সাথে তোমাকে দেখি তাহলে আমরা তোমাকে শেষ করে দিব। দরকার হয় তোমাকে কেটে নদীতে ভাসিয়ে দিব। এরপরেও তোমাকে আমরা কোনোদিনও ওই ছেলের সাথে বিয়ে দিব না। তুমি কি আমাদের অবস্থান দেখেছো? তোমার বাবার এত কোটি কোটি টাকার ব্যবসা, আর তুমি কিভাবে এরকম একটা রাস্তার ছেলের সাথে সম্পর্ক করলে? তোমার কি নিজের অবস্থানের কথা একবারও চিন্তা হয়নি? আম্মু, সে পড়ালেখা করছে, পড়াশুনো শেষ করে তারও একটা অবস্থান হবে। সে ভালো ছেলে, পড়াশুনো করছে। এখন হয়তো সে গরিব, কিন্তু আগামীতে তার চাকরি হবে। সে ভালো একটা চাকরি করবে। এখন তার বিপদের সময় যদি আমরা তাকে এভাবে অবহেলা করি তাহলে সে ভালো কিছু করবে কি করে? আর শুধু টাকা পয়সা থাকলেই মানুষ হয় না, টাকা পয়সা ছাড়াও মানুষ হতে পারে। নীলার বাবা তখন এগিয়ে আসলেন নীলার দিকে। এরপর নীলাকে থাপ্পড় দিতে শুরু করলেন, বলতে শুরু করলেন, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি আমার মায়ের মুখে মুখের ওপর কথা বলো। তোমাকে এজন্য আমরা শিক্ষা দিয়েছিলাম, তোমাকে আমরা যেটা চেয়েছি সেটা দিয়েছি। কোনো দিন এমন কিছু হয়নি যেটা তুমি আমাদের কাছে চেয়েছো আর আমরা তোমাকে দেইনি। এরপরেও তুমি কিভাবে আমাদের এতটা অবাধ্য হলে? আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়েছি। তার বাবা মা নেই, গরিব একটা ছেলে। সে যদি তোমাকে নিয়ে যায় কোথায় রাখবে? তার বাড়ি পর্যন্ত নেই। তুমি কি ওই ছেলেটার সাথে মেসে থাকবে? ওখানে অনেক ছেলেরা থাকে, তুমি কিভাবে ওই ছেলেটাকে বিয়ে করতে চাইছো? তার হয়তো এখন চাকরি নেই, কিন্তু সামনে চাকরি হবে। আর পড়াশোনা মাত্র 2 বছর বাকি আছে। এই 2 বছর যদি কষ্ট করে তাহলে তাকে আর কেউ আটকাতে পারবে না। 2 বছর বাকি আছে, এই 2 বছর তো আমিও পড়াশুনো করব। তাকে পড়াশোনার সুযোগ দেওয়া দরকার। আর এই অবস্থা থাকবে না যদি সে আরো 2টা বছর পড়াশুনো করে। 2 বছর তো আমিও পড়াশুনো করব, আমারও তো এখন পড়াশোনা 2টা বছর বাকি আছে। তুমি কিভাবে চিন্তা করলে একটা রাস্তার ছেলের সাথে আমরা তোমাকে বিয়ে দেব? তোমার ভালো থাকার জন্য আমরা প্রতি মাসে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করি। আর ওই ছেলেটা যদি চাকরি পায় তাহলে কয় টাকা চাকরি পাবে? 40 থেকে 50,000 টাকার চাকরি। এর থেকে বড় চাকরি তো আর সে পাবে না। সে কিভাবে তোমাকে সুখে রাখবে? তুমি এখন আবেগে ভেসে এসব কথা বলতেছো, কিন্তু যখন তুমি অভাবের সংসারে পড়বে তখন এসব কিছু ভুলে যাবে। তাই যেটা বলছি সেটা শুনে সব কিছু বাদ দিয়ে দাও। বাবা, তুমি আমাকে এই কথাটা বলো না। আমি এই কথাটা মানতে পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমরা কেন তাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তাকে ভীষণ ভালোবাসি। তাকে ছাড়া অন্য কারোর সাথে যদি আমার বিয়ে ঠিক করো তাহলে আমি নিজের ক্ষতি করে ফেলবো। আমি আর এই বাড়িতে থাকবো না। তোমরা আমাকে প্লিজ আমার স্বপ্নটা পূর্ণ করতে দাও। কি?
তোমার এত বড় সাহস, তুমি আমাদের মুখের ওপর এভাবে কথা বলতেছ? আজকের পর থেকে তোমাকে আমরা পড়াশোনা করতে দিব না। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেই বিয়েটা তোমাকে করতেই হবে। তারা বড় লোক, আমাদের স্ট্যাটাস এবার চিন্তা করে দেখেছো তুমি কিভাবে ওই ছেলেটাকে ভালোবাসতে পারলে? নীলার দাদু তখন নীলার কাছে এগিয়ে আসলেন, এরপর তাকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারছিলেন এখন তার ছেলে রেগে গেছে, সেই জন্য তিনি আর তার নাতনিকে বোঝানোর জন্য বললেন, দিদিভাই, তোমাকে আমরা যেটা চেয়েছো সেটাই দিয়েছি। আমরা এই ছেলেটাকেও মেনে নিতাম যদি ছেলেটা কোনো কিছু থাকতো, কিন্তু বিশ্বাস করো তুমি ওই ছেলেটার সাথে সুখী হতে পারবে না। ছেলেটা তোমাকে ঠিকমতো খাওয়াতে পারবে না, আর ছেলেটা যে চাকরি হয়ে যাবে এটা কি তুমি নিশ্চিন্ত? দেখো কত ছেলেরা এখন বেকার ঘুরে বেড়াচ্ছে, এই ছেলেটারও চাকরি হবে না। কিন্তু তুমি যদি এভাবে ছেলেটার পিছনে লেগে থাকো তাহলে এই ছেলে তো তোমাকে শেষ করে দিবে। এরকম ছেলেদের ভালো করেই চেনা আছে, তারা টাকার কারণে তোমার মতো বড়লোক মেয়েদের সাথে সম্পর্ক করে, তাদেরকে সম্পর্ক নামে ফাঁসিয়ে দিয়ে পরে তাদের পরিবারকে শেষ করে দিতে চায়। দাদু তুমি প্লিজ বিশ্বাস করো, সাব্বির এরকম ছেলে না। পুরো ভার্সিটি তার নাম আছে, সে পড়াশোনায় অনেক ভালো, আর তার চরিত্র সব কিছুই ভালো আছে, সেই জন্য আমি তাকে ভালোবেসেছি। আমার কথাটা বিশ্বাস করো, আর আমার বিশ্বাস ও চাকরি হয়ে যাবে। আমরা তো তার জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু তোমরা এখন আমার বিয়ে দিতে চাইছো কেন? দাদু ভাই, আমরা আর কোনো কথা বলতে চাই না। এখন তুমি পড়াশোনা করবে ঠিক আছে, কিন্তু বিয়েতে তোমাকে মত দিতেই হবে। যতদিন এই বিয়ে না হয় ততদিন আমি তোমাকে সাপোর্ট করব। তুমি পড়াশোনা করবে, কিন্তু বিয়েতে তোমাকে মত দিতেই হবে। তোমাকে বাড়িতে বন্দি করে রাখবে না। তোমার বাবা আর যতই বলুক না কেন, আমি তোমার পাশে আছি, কিন্তু তুমি আমার মান সম্মানটা একটু রাখবে। নীলা তখন কি করবে কিছু বুঝতে পারছিল না, তার ভীষণ কান্না পাচ্ছিল। তার পরিবারের লোকজন এভাবে তার বিরোধিতা করবে এটা সে কল্পনাও করতে পারেনি। তার পরিবারের লোকজন কিভাবে এটা করতে পারলো? তার সুখের কথা কি তারা একবারের জন্যও চিন্তা করেনি? নীলার বাবা বুঝতে পারলেন তার মেয়েকে যতই চেষ্টা করেন না কেন এই ছেলেটার কাছ থেকে দূরে সরিয়ে আনতে পারবেন না। সেই জন্য তিনি তার মেয়ের বিয়ে ঠিক করলেন। 1 মাসের ভিতরেই বিয়েটা কমপ্লিট করতে হবে, যাতে ওই ছেলেটা তাকে না পায়। সেই জন্য তিনি তার বন্ধুর ছেলে সিয়ামের সাথে বিয়ে ঠিক করলেন। সিয়ামের বাবা ছিলেন নীলার বাবার ব্যবসায়িক বন্ধু, সেখান থেকে তাদের এত ভালো সম্পর্ক। সিয়ামের অনেক পছন্দ ছিল নীলাকে, সে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং 1 মাসের ভিতরেই তাদের বিয়ে ঠিক করা হয়। নীলা তার দাদুর সহযোগিতায় চলে গিয়েছিল ভার্সিটিতে, সাথে নিয়ে গিয়েছিল তার বান্ধবী লিজাকে। কিন্তু সে জানতো না লিজাও সাব্বিরকে ভালোবাসে। সে লিজাকে নিয়ে সাব্বিরের সাথে দেখা করতে যায়। সাব্বির তখন বসেছিল, নীলা তখন তার পাশে গিয়ে কান্না করতে শুরু করে। সাব্বির নীলার কান্না দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে নীলা, তুমি এভাবে কান্না করছো কেন? কালকেও তো তোমার সাথে আমার কথা হলো, এরকম কোনো কিছু তো হয়নি, তাহলে তুমি হঠাৎ করে কান্না করছো কেন? আমাকে বলো, কিছু কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? তুমি জানো না সাব্বির, বাবা আমাদের ব্যাপারটা জানতে পেরে গেছে, আমার বিয়ে ঠিক করেছে তার বন্ধুর ছেলের সাথে। তুমি প্লিজ আমাকে বাঁচাও, আমি ওই বিয়েটা করতে পারবো না, আমাকে বাঁচাও প্লিজ, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, তুমি আমার জীবনে না আসলে আমি মরে যাব। এই কথাটা শোনার পর সাব্বির কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তার এখন চাকরি নেই। সে কিভাবে নীলাকে বিয়ে করবে? সে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। সে তাকিয়েছিল শুধুমাত্র নীলার দিকে, সে কোনো কথা বলতে চাইছিল না। তখন নীলা আবার কান্না করতে শুরু করে। তখন সাব্বির বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। তুমি প্লিজ এভাবে কান্না করো না, তোমাকে কান্না করতে দেখলে আমার ভালো লাগে না। তুমি কেন বুঝতে পারছো না? তোমার কান্না আমার বুকে এসে লাগে। প্লিজ তুমি কান্না করো না, আমি দেখতেছি কি করা যায়। তুমি বাসায় ফিরে যাও, আমি খুব তাড়াতাড়ি এই ব্যাপারটার একটা সমাধান করতেছি। সাব্বির, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ এই জায়গা থেকে বাঁচাও, না হলে আমি মরে যাব। বাবা মা কোনো কিছুই শুনতে চাইছে না, দাদুর সহযোগিতা নিয়ে আমি এখানে এসেছি, না হলে আমাকে ঘরের ভেতরে বন্দি করে রাখতো। প্লিজ তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করো। আমি দেখতেছি কি করা যায়, তুমি কোনো চিন্তা করো না, তুমি আপাতত বাসায় ফিরে যাও, আমি খুব তাড়াতাড়ি সমাধান করব ব্যাপারটা। তুমি এখন আপাতত যাও বাসায়, তুমি এভাবে কান্না করো না, না হলে তোমার বাবার লোকজন যদি এখানে থাকে তাহলে সবকিছু গিয়ে তোমার বাবাকে বলে দেবে,
তখন তোমার এখানে আসাটাও কষ্টকর হয়ে যাবে। তাই কিছুদিন আমার থেকে তোমাকে দূরে থাকতে হবে, যাতে তারা বুঝতে না পারে। এই কিছুদিনের ভেতরে আমি কিছু একটা ব্যবস্থা করব। নীলা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ওদিকে লিজা মনে মনে ভাবে নীলাকে যে করেই হোক ওই ছেলেটার সাথে বিয়ে দিবে, এতে করে সে সাব্বিরকে পেয়ে যাবে। সে সাব্বিরকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু রাজি হয়নি সাব্বির। পরে নীলাকে প্রপোজ করেছে, সেজন্য সে মনে মনে ঠিক করলো যে করেই হোক ওই ছেলেটার সাথে নীলার বিয়ে দিতে হবে। সে তখন তার বান্ধবী রিমির কাছে গেল। রিমি তখন তাকে বলল, এখন তো কাজটা তোর জন্য অনেক বেশি সহজ হয়ে গেল। নীলার বিয়ে হয়ে যাচ্ছে, এখন তুই সাব্বিরকে পেয়ে যাবি। না, এতটাও সহজ নয়। আমার মনে হচ্ছে সাব্বির কিছু একটা করার চেষ্টা করবে, তবে যে করে হোক আমার ওকে আটকাতে হবে। নীলাকে ওর থেকে দূরে রাখতে হবে। এতে করে যদি নীলার বিয়েটা হয়ে যায় তাহলে সাব্বিরকে আমি পেয়ে যাব। কিন্তু এই কয়েকদিন নীলার সাথে অভিনয়টা চালিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যেটা করবি খুব সাবধানে করবি। আমার মনে হচ্ছে নীলাকে কষ্ট দেওয়াটা ঠিক নয়। তুই নীলার কষ্ট হওয়াটা চিন্তা করছিস, আমার কথা চিন্তা করছিস না? আমি নীলাকে অনেক আগে থেকেই সাব্বিরকে ভালোবাসি, কিন্তু নীলা আমার কাছ থেকে সাব্বিরকে কেড়ে নিয়েছে। আমি নীলাকে ছাড়বো না, যে করে হোক আমি সাব্বিরকে চাই। নীলা তখন বাসায় চলে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার বাবা মা যে তার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে এটা সে খুব ভালো করে বুঝতে পারছিল। ওদিকে সাব্বির তখন চলে গেল তার বন্ধুদের ওখানে, যেখানে তারা থাকে। সে সেখানে যাওয়ার পর কান্না করতে শুরু করলো। তখন তার বন্ধুরা তাকে বোঝাতে শুরু করলো, কিন্তু সে কোনো কথাই মানতে চাইছিল না। তখন তার বন্ধু নীরব বলল, তোরা সবাই যদি রাজি থাকিস তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই সাব্বিরের জন্য। ও আমাদের অনেক ভালো একটা বন্ধু, তার কাছ থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা নিয়েছি। আমাদের উচিত তার এই বিপদে তাকে সহযোগিতা করা। আমরা সবাই যদি কষ্ট করি বা চেষ্টা করি তাহলে সাব্বিরকে তার প্রিয় মানুষের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ দোস্ত, আমারও এটাই মনে হচ্ছে। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম, কিন্তু আমরা কি করব যার মাধ্যমে সাব্বির তার প্রিয় মানুষটাকে পেতে পারে? আমাদের এখানে 4টা রুম আছে, আমরা মানুষ থাকি 12 জন, 3 জন করে। সেখানে যদি আমরা একটা রুম সাব্বির এবং তার বইয়ের জন্য ছেড়ে দিই তাহলে ওই রুমগুলোতে আমরা একটু কষ্ট করে হলেও থাকতে পারবো। তাই আমার মনে হয় আমরা সবাই আমাদের উপরের রুমগুলো, যেটাতে স্বামী, নিহান আর ঈশান থাকে, ওইটা সাব্বিরের জন্য ছেড়ে দিই, আর নিচের রুমগুলোতে আমরা থাকি। তাহলে কি করো, কোনো আপত্তি আছে? সাব্বির কিছুই বুঝতে পারছিল না। তার সব বন্ধু বান্ধব একমত হয়ে যায় সাব্বিরের জন্য উপরের রুমটা ছেড়ে দিবে আর নিচের রুমে তারা থাকবে। সাব্বির তখন এই কথা শোনার পর ভীষণভাবে কান্না করতে শুরু করে। এটা দেখার পর নীরব তখন সাব্বিরকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, নিজের প্রিয় মানুষটাকে পাওয়ার অধিকার সবার আছে, তোরও সেই অধিকার আছে। আমরা তোর পাশে আছি, যে কোনো প্রয়োজন হয় না কেন আমরা তোর পাশে আছি। তোর প্রিয় মানুষকে আমরা তোর কাছে এনে দিব, তাই তুই কোনো চিন্তা করিস না। দোস্ত, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছে তোদের এই ব্যবহারে। কিন্তু এখন যে করেই হোক নীলাকে রাজি করাতে হবে। সে কি আমার সাথে পালিয়ে আসতে রাজি হবে? সেটা তো নীলাকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু এছাড়া তো আর কোনো পথও নেই। নীলার বাবাকে সারা জীবনও বোঝানো সম্ভব হবে না, কারণ তিনি অনেক বড় লোক একজন মানুষ। তার মেয়েকে কিছুতেই এখানে বিয়ে দিতে চাইবে না। আমার মনে হয় ও আসবে না। তখন তারা সিদ্ধান্ত নিল নীলাকে এই বিষয়টা জানাবে। ওদিকে নীলা তখন তার রুমে বসেছিল। তখন তার মা তার কাছে আসলেন, এরপর বললেন, কেন নীলা এরকম করছিস? আমরা 1 মাস পর তোর বিয়ের ব্যবস্থা করছি, তুই বিয়েতে রাজি হয়ে যা। নীলা তখন ভীষণভাবে কান্না করতে শুরু করে। তার মা এসব কিছু দেখার পর অনেক বেশি কষ্ট পান। সব কিছুর পর মায়ের মন তো নিজের মেয়ের এতটা কষ্ট সহ্য করতে পারছিলেন না। তখন তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুই তোর বাবাকে চিনিস, তোর বাবা জীবনেও ওই ছেলেকে মেনে নিবে না। তাই তুই আমাদেরকেও কষ্ট দিস না। তোর কষ্ট দেখলে আমাদেরও কষ্ট হয়, এটা কি তুই বুঝতে পারছিস না? এরপরেও তুই কেন এরকম করছিস? তুই প্লিজ ছেলেটাকে মেনে নে। আম্মু, তুমি তো বুঝতে পারছো আমি কতটা ভালোবাসি সাব্বিরকে। এরপরেও তুমি কেন এরকম কথা বলছো? আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি প্লিজ আব্বুকে বোঝাও। আমি জানি আব্বুকে তুমি বোঝালে আব্বু বুঝবে। দয়া করে আমাকে একটু সহযোগিতা করো, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা কি চাও আমি মরে যাই? কি বলছিস মা? এরকম কিচ্ছু করবি না প্লিজ।
তুই আমাদের পরিবারের একমাত্র মেয়ে, তোকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো বল? তুই এরকম কিচ্ছু করবি না। আমি তোর বাবাকে বোঝাবো, ঠিক আছে, কিন্তু তুই এরকম কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। আম্মু, দয়া করে তুমি আব্বুকে বোঝাও। আমি কিন্তু শেষবারের মতো বলছি, আমি সাব্বিরকে ছাড়া বাঁচবো না। তোমরা যদি ওই সিয়ামের সাথে আমার বিয়ে ঠিক করো তাহলে আমি মরে যাবো। তোমরা সিয়ামকে চেনো না, সে তার বাবার টাকায় নেশা করে বেড়ায়। এরকম একটা খারাপ ছেলেকে আমি কিভাবে বিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, আপাতত তুই প্লিজ কোনো সিন ক্রিয়েট করবি না। আমি তোর বাবাকে বোঝানোর চেষ্টা করছি। যদি তোর বাবাকে বোঝাতে পারি তাহলে তোকে আমি ওই ছেলের সাথে বিয়ে দেব। কিন্তু আমার অনেক ভয় হচ্ছে, তুই ওই ছেলেটার সাথে মানিয়ে নিতে পারবি তো? আম্মু, তুমি তো আমাকে চেনো, আমি কোনোদিনও অহংকার বা বড়লোকের মতো চলাফেরা করিনি, তাই আমি খুব ভালো করেই ওখানে মানিয়ে নিতে পারবো। তোমরা প্লিজ আমাকে জোর করো না। নীলার মা তখন চলে গেলেন নীলার বাবাকে বোঝানোর জন্য, কিন্তু নীলার বাবা কিছুতেই রাজি হলেন না। নীলার দাদুও রাজি হলেন না, তিনি অনেক বেশি রেগে গেলেন। এরপর নীলার মাকে বকাবকি করতে শুরু করলেন। এটা নীলা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। তখন তার বাবা তার কাছে আসলেন, এরপর বললেন, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটাই হবে তোমার বিয়ে। তাই তুমি প্লিজ এখনও আমি রিকোয়েস্ট করছি আমাদের কথা মেনে নাও। যদি মেনে না নাও তাহলে আমরা তোমাদের সাথে জোর করতে বাধ্য হব। এখনও তোমাকে ভালোই বলতেছি, আমাদের কথায় রাজি হয়ে যাও। বাবা, আমাকে যদি মেরেও ফেলো এরপরেও আমি এই বিয়েতে রাজি হব না। তোমরা কিভাবে ওই সিয়ামের সাথে আমার বিয়ে ঠিক করলে? সিয়াম কতটা বাজে ছেলে তোমরা সেটা জানো? ও নেশা করে, সেটা কি তোমরা জানো না? এসব বিয়ের আগে অনেক ছেলেরাই করে, সে বড়লোক সন্তান। এসব পার্টিতে গেলে খেতেই হয়। আমরাও যখন এই বয়সে ছিলাম তখন আমরাও ওই রকম করেছি, তাই এরকম হওয়ার স্বাভাবিক। কিছুদিন পরে এমনিতে বুঝে যাবে। আর বিয়ে হয়ে গেলে ছেলেরা দায়িত্ব নিতে শিখে যায়, তখন সে দায়িত্বশীল হয়ে যাবে, এসব করবে না। যে খারাপ সে সবসময় খারাপ, সে এরকম করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তোমরা আমার সুখের জন্য বড়লোকের একটা ছেলের সাথে বিয়ে দিতে চাইছো, কিন্তু যে ছেলেটা মদ খায় সে আমাকে কিভাবে সুখে রাখবে? সিয়ামকে আমি খুব ভালো করে চিনি, আমাদের ভার্সিটিতে পড়াশুনো করতো, কয়েকটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে। আমি বললাম না বিয়ের আগে এসব হয়, বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। তাই এসব কথা বন্ধ করো। আমরা তোমার বিয়ে ঠিক করেছি 1 মাস পরে, আগামী মাসের 11 তারিখে তোমার বিয়ে। তাই তুমি রেডি হয়ে যাও। 11 তারিখ যেন কোনো পাগলামি করতে না দেখি। আমি শেষ কথা বলে দিচ্ছি, আমাকে যদি মেরেও ফেলো এরপরেও এই বিয়ে আমি করতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। এখন যদি তোমরা আমার সাথে জোর করার চেষ্টা করো তাহলে আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো, সেটা তোমরা খুব ভালো করেই মনে রাখবে। আচ্ছা, আমাদের কি একটু ভেবে দেখা দরকার না ব্যাপারটা নিয়ে? নীলা যেটা বলছে সেটা ঠিক আছে। সিয়াম একটা বাজে ছেলে, তার সাথে আমরা যদি নীলার বিয়ে দিই তাহলে আমার মেয়েটা যে ভালো থাকবে তার কি কোনো গ্যারেন্টি আছে? পরে যদি সিয়াম আমাদের মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তখন কি হবে? তুমিও কি তোমার মেয়ের মতো পাগল হয়ে গেছো? তুমি কি বলছো? তুমি কিছু বুঝতে পারছো? তুমিও ছেলেটার কথা বলতেছো। ওই ছেলেটা রাস্তায় থাকে, বললাম না আমি বাড়িঘর কোনো কিছুই নেই, সে কোথায় রাখবে? 2 দিন পর বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিবে, তখন কি আমার মেয়েটাকে নিয়ে রাস্তায় থাকবে? এরপরে সিয়ামের সাথে বিয়ে ঠিক না করে অন্য ছেলেকে তো দেখতে পারে, কিন্তু সিয়ামকে আমার বিশ্বাস হচ্ছে না। ও অনেক খারাপ একটা ছেলে। পরে যদি আমার মেয়েটার জীবন নিয়ে খেলা করে? সিয়ামের বাবার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক অনেক ভালো, আর সিয়ামের বাবা আমার থেকে আরও বড় ব্যবসায়ী। তাই আমাদের উচিত সিয়ামের সাথে নীলার বিয়ে দেওয়া, এতে করে আমাদের ব্যবসা আরও বাড়বে। সিয়ামের সাথে যদি ওর বিয়ে হয় তাহলে আমাদের ব্যবসায়িক সম্পর্কটা আরও ভালো হবে, তখন আমাদের ব্যবসা আরও বড় হবে। কি বলছো কি তুমি? আমার মেয়েটা তোমার ব্যবসায়িক প্রোডাক্ট বানাতে চাইছো? তোমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছো ব্যবসা বড় করার জন্য? বৌমা, অনেক কিছু আমাদেরকে করতে হয় যা আমাদের ব্যবসার সাথে সম্পর্কিত হয়। আর আমি শ্যামকে চিনি, শ্যাম ভালো হয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। এসব বন্ধ করো, আর যেটা বলছি সেটা শোনো। তুমি তোমার মেয়েকে বোঝাও, আর রহমান তুমি বিয়ের কাজ চালিয়ে যাও। আগামী মাসেই তার বিয়ে হবে। এদিকে সাবির পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর অপেক্ষা করতে শুরু করলো কখন নীলা ভার্সিটিতে আসবে। যখন দেখতে পেল নীলা ভার্সিটিতে এসেছে তখনই সে দৌড়ে চলে যায় নীলার কাছে।
নীলা তাকে দৌড়ে আসতে দেখে মনে কিছুটা সাহস পায়, সে কিছু একটা বের করতে পেরেছে। সে অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো ব্যবস্থা করতে পেরেছো? আগামী মাসে 11 তারিখে আমার বিয়ের ব্যবস্থা করেছে আমার বাবা মা, প্লিজ কিছু একটা করো। নীলা, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি একটা প্ল্যান করেছি। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে নিয়ে পালাতে চাই। আমি জানি ব্যাপারটা তোমার জন্য কতটা কষ্টকর, কিন্তু এখন আমাদের দুজনের এক হতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। সাব্বির, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি জানি তুমি আমাকে ভালো রাখবে, সেই জন্য আমি তোমার সাথে পালিয়ে যেতে রাজি হয়েছি। কিন্তু আমরা কোথায় গিয়ে থাকবো? আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে আমাদের যে বাসায় আমরা থাকি সেখানে একটা রুম আমাদেরকে দেওয়া হবে, আমরা সেখানে থাকব। কিছুদিন এভাবে থাকার পর আমি একটা চাকরির ব্যবস্থা করে নেব, তখন আর আমাদেরকে এভাবে থাকতে হবে না, আমরা আলাদা বাসায় চলে যাব। আমি রাজি, তুমি ব্যবস্থা করো। আমি জানি তোমার ওখানে থাকতে কষ্ট হবে, তুমি এত বড় বাড়িতে থেকেছ, এত টাকা পয়সার মধ্যে মানুষ হয়েছ, এখন আমার এই বাড়িতে থাকতে তোমার অনেক বেশি কষ্ট হবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু কি করব বলো, আমার তো এখন সামর্থ্য নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, যখন আমার সামর্থ্য হবে তখন আমি তোমার জন্য আলাদা একটা বাড়ি করব। তুমি প্লিজ এরকম করে কথা বলো না, এসবে আমার কষ্ট হয়, সেটা কি তুমি বুঝতে পারো না? আমি তোমার সাথে রাস্তায় থাকতেও রাজি, তুমি প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি এই বাড়িতে থাকতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে 4 দিন আগেই আমি তোমাকে নিয়ে পালিয়ে আসব। তুমি প্রস্তুত থাকবে, বিয়ের 4 দিন আগে আমি তোমাকে নিয়ে আসব। এর আগে আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে, তোমাকে নিয়ে কোথায় যাব, কি করে থাকবো সেই ব্যবস্থা তো করতে হবে। শুধু রুম পেলেই তো আর হবে না, তোমার থাকার ব্যবস্থা তো করতে হবে। নীলা তখন সাব্বিরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সাব্বির তখন নীলাকে সান্ত্বনা দিতে শুরু করলো। নীলা তখন কান্না করতে করতে বলল, বিশ্বাস করো সাব্বির, তোমাকে পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তো আমি কোনো দিনও শান্তি পেতাম না। এরপর তারা দুজন ক্লাস করলো। ক্লাসে যখন বসেছিল তখন নীলা অনেক বেশি খুশি ছিল, যেটা দেখে লিজা বুঝতে পারলো তারা কোনো একটা প্ল্যান করেছে, সেটা তাকে জানতে হবে। তখন সে নীলার পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, দোস্ত, আমি তোর ব্যাপারটা নিয়ে অনেক বেশি টেনশনে আছে। সাবির কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? তোর বাসায় তো বিয়ের ব্যবস্থা করেছে, এখন তোরা কি করবে? নীলা লিজাকে নিজের সবচেয়ে ভালো বান্ধবী মনে করত, সেই জন্য বলে দিয়েছিল সব কিছু। নীলা তখন তাকে বলেছিল, দোস্ত, কোনো চিন্তা করবি না, সাবির আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। তার বন্ধুরা যেই বাসায় থাকে সেই বাসায় একটা রুমের ব্যবস্থা করেছে, সেই রুমেই আমরা থাকবো। বিয়ের 4 দিন আগে আমরা পালিয়ে চলে যাব। এই কথা শুনে লিজা মনে মনে হাসতে শুরু করে, কারণ এটা সে কিছুতেই হতে দিবে না। সেই জন্য সে মনে মনে একটা শয়তানি হাসি দিল, কিন্তু মুখে বলল, এটা তো খুবই ভালো কথা। তোর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। তুই সুখে থাকিস, এটাই আমরা চাই, তাই তোর জন্য আমরা এটা করতেই পারি। সত্যি তোরা আমাকে অনেক সাপোর্ট করেছিস, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই তোকে জানাবো, তুই আমাকে সাহায্য করবি। এরপর তারা দুজন দুজনের বাসায় চলে যায়, কিন্তু বিকেলবেলা চলে যায় লিজা নীলার বাবার সাথে দেখা করতে। সেখানে গিয়ে বলে, আঙ্কেল, আমি নীলার ভালো চাই, সেজন্য আপনার কাছে চলে এসেছি। আপনি তার বিয়ের ব্যবস্থা করেছেন সিয়ামের সাথে, কিন্তু সে সিয়ামকে বিয়ে না করে পালিয়ে যাবার প্ল্যান করছে। আমি জানি ওই ছেলে নীলাকে নিয়ে সুখে রাখতে পারবে না, সেই জন্যই আমি আমার বান্ধবীর কষ্ট সহ্য করতে পারবো না বলেই আপনাকে এসে বলেছি ব্যাপারটা। ওরা বিয়ের 4 দিন আগে পালিয়ে যাবার প্ল্যান করছে। এই কথা শোনার পর নীলার বাবা অনেক বেশি রেগে যান। তিনি বলেন, কি এত বড় সাহস! আমি তার বিয়ের ব্যবস্থা করেছি আর সেই ওই ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। ওকে আমি বন্দি করে রাখবো, ওকে আমি বের হতে দিব না। আঙ্কেল, ভুলেও এই কাজটা করতে যাবেন না, এতে করে যে নিজের ক্ষতি করে ফেলতে পারি। তাই আপনাদেরকে নাটক করে যেতে হবে। বিয়ের 4 দিন আগে যখন তারা পালিয়ে যাবে তখন আপনারা তাকে আটকে রাখবেন, আর ওই ছেলেটাকে পাবেই না সে। এটা তুমি খুব ভালো একটা কথা বলেছ, তোমাকে অনেক ধন্যবাদ মা, আমাকে সহযোগিতা করার জন্য। তুমি আমার মেয়ের ভালো চাও, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তোমার মতো একটা ভালো মেয়ে যেন সবার ঘরেই হয়। আঙ্কেল, এরকম করে বলবেন না, আমি তো তার ভালো চাই। সে আমার সাথে ছোটবেলা থেকে বড় হচ্ছে, এই জন্য তার কোনো ক্ষতি হয়ে যাবে
এটা তো আমি দেখতে পারি না, সেজন্য আপনাকে সেই কথাটা বললাম। আপনারা ভুলেও কিন্তু সেই দিন ওকে বাইরে যেতে দিবেন না। যদি বাড়ি থেকে বের হয় তাহলে ওই ছেলের সাথে পালিয়ে। নীলার বাবা বাসায় ফিরে গেলেন। বাসায় ফিরে যাওয়ার পর তিনি প্ল্যান করতে শুরু করলেন। তবে তিনি চিন্তা করলেন ওই ছেলেটাকে এভাবে ছাড়া যাবে না, সাব্বিরকে কিছু একটা করতে হবে। সেই জন্য তিনি একটা গুন্ডার সাথে কথা বললেন। এভাবে দিন কাটতে শুরু করলো। দেখতে দেখতে বিয়ের 4 দিন আগে চলে আসলো। রাতের বেলা তারা দুজন কথা বলছে। তখন সাব্বির বলল, তুমি ভয় পেও না নীলা, আমি কালকে আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে সেখানে দাঁড়িয়ে থাকব। তুমি তোমার বাসা থেকে বেরিয়ে ওখানে চলে আসবে। এরপর আমরা বিয়ে করে নিব। তখন আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। তখন তুমি আমার স্ত্রী হয়ে যাবে। আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না। সাব্বির, আমার কেন জানি অনেক বেশি ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি শুধু বাসা থেকে বের হয়ে ওইখানেই চলে আসবে। এরপর সব ব্যবস্থা আমি করে নেব। আমার বন্ধুরা তখন আমার সাথে থাকবে। তুমি চলে আসার পরই তাদেরকে নিয়ে যাব কাজী অফিসে। আমি তাদের সাথে কথা বলে রেখেছি। আমাদের বাসায় আমাদের থাকার জন্য সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে থাকবে, যেন কেউ ব্যাপারটা জানতে না পারে। আমি সময় মতো চলে আসব। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে ওখানে রেডি থাকবে। এরপর তারা ফোন রেখে দেয়। ওদিকে নীলার বাবা তখন বুঝতে পারেন কালই তারা পালিয়ে যাবে এবং তিনি সব কিছুর ব্যবস্থা করে রাখেন যাতে নীলা পালিয়ে যেতে না পারে। পরের দিন রিমন, নীরব এবং সাব্বিরের অমান্য বন্ধু বান্ধব তাদের জন্য বাসর ঘর সাজায়। কারণ তাদের বিয়ে হয়ে যাবে, তারা অনেক বেশি খুশি ছিল। সকল বন্ধু বান্ধব মিলে অনেক বেশি আনন্দ করে। সাব্বির অনেক বেশি খুশি ছিল কারণ তার প্রিয় মানুষটাকে সে পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় তারা অপেক্ষা করতে শুরু করে, কারণ একটু পরে নীলা চলে আসবে। তারা কাজের সাথেও কথা বলে রেখেছিল বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওদিকে নীলার বাবা ভয়ঙ্কর একটা কাজ করে ফেলে। নীলা তখন সব কিছু রেডি করে বাইরে ফেলে দিয়েছিল। এরপর যখন বের হতে যাবে তখন নীলার বাবা তার সামনে এসে দাঁড়ালো। এরপর থাপ্পড় দিয়ে বলে, তোর কত বড় সাহস! তোকে আমি কতটা ভালোবাসলাম, কিন্তু তুই আরও একটা ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিস। তুই কি ভেবেছিস আমি কোনো কিছু জানতে পারবো না? এত সাহস তোর কি করে হলো? নীলার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তার বাবা এই কথাটা কিভাবে জানলো? এই কথা তো সে কারোর সাথে শেয়ার করেনি। তাহলে তার বাবা এই কথা কিভাবে জানতে পারলো? তখন সে কান্না করতে শুরু করলো। তার বাবার পায়ে ধরে বলল, বাবা তুমি ওকে যেতে দাও, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তুমি কেন আমার জীবনটাকে এভাবে ধ্বংস করে দিতে চাইছো? আমি শ্রিয়ামকে বিয়ে করতে পারবো না। তোমরা প্লিজ আমার সাথে এরকম করো না। আমরা যেটা করেছি সেটা তোমার ভালোর জন্যই করতেছি, তাই যেটা বলছি সেটা শোনো। ফিরে যাও তোমার রুমে। আর একটা কথা শুনে রেখো, শ্যামকেই তোমার বিয়ে করতে হবে। আমি শ্যামকে ছাড়া আর কারোর সাথে তোমার বিয়ে দেব না। তাহলে তুমি শুনে রাখো বাবা, আমি এখনই আত্মহত্যা করব। তোমরা কেউ আমাকে বাঁচাতে পারবে না। তোমরা কি ভেবেছো তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে? আমি মরে যাবো, তবু ওই শ্রিয়ামকে আমি বিয়ে করব না। নীলার বাবা তখন তাকে মারতে শুরু করলেন। তার পরিবারের সবাই তাকে আটকালো। নীলার বাবা তখন তাকে বললেন, তোমাকে এখানে বন্দি করে রাখলাম। তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে ওই ছেলেকে আমি শেষ করে ফেলবো। আমার লোকজন ওখানেই আছে। ওই ছেলেটাকে হয়তো এতক্ষণে ধরে ফেলেছে। তুমি যদি ওই ছেলেটাকে জীবিত দেখতে চাও তাহলে এই ঘরের ভেতরেই থাকবে। যদি আত্মহত্যা করতে চাও তাহলে আমার লোকজন সাব্বিরকে মেরে ফেলবে। এই কথা শোনার পর নীলা ভীষণ কান্না করতে শুরু করে। তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে যদি এখন বের হতে চায় তাহলে তার বাবার লোক সাব্বিরকে মেরে ফেলবে। এটা সে কোনোদিনও চায় না। সেই জন্য সে কান্না করতে করতে বলে, বাবা দয়া করে তুমি এরকম করো না। ওর কোনো দোষ নেই। আমি ওকে ভালোবাসি। ওকে আমি বুদ্ধি দিয়েছি পালিয়ে যাবার। ও এসব কিছুই করতে চাইনি। তোমরা প্লিজ ওর কোনো ক্ষতি করো না। তোমরা যেরকম বলছো আমি সেরকম করব। আমি এখানেই থাকবো। আমি এখান থেকেই বের হব না, কিন্তু প্লিজ তোমরা ওর কোনো ক্ষতি করো না। নীলার বাবা তখন তাকে রুমের মধ্যে বন্দি করে চলে যায়। নীলা ভিতরে বসে কান্না করতে শুরু করে। ওদিক সাব্বির এবং তার বন্ধুরা অপেক্ষা করতে শুরু করে। তারা ভাবতেছে নীলা হয়তো চলে আসবে, কিন্তু দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। এটা দেখার পর নীরব বলে,
আমার মনে হয় ও আসবে না। না দোস্ত, আমার সেটা মনে হয় না, কারণ ও আমাকে কথা দিয়েছে ও আসবে। ও যখন কথা দিয়েছে তাহলে ও আসবেই। ও কোনোদিন কথা ভঙ্গ করেনি, তাই আমার ওকে বিশ্বাস আছে। আমরা আরেকটু অপেক্ষা করি, মনে হয় ও চলে আসবে। কোনো ঝামেলা হয়েছে হয়তো। কিন্তু একটু পরেই দেখতে পায় নীলার বাবা এবং আরও কিছু লোক একসাথে করে চলে এসেছে। নীলার বাবা তখন আসার সময় একটা কাজ করে আছে। তারা নীলাকে হুমকি দেয়, যদি নীলা এই কথা না বলে যে সে শ্যামকে বিয়ে করবে তাহলে সাব্বিরকে মেরে ফেলবে। সেই জন্য তারা একটা ভিডিও করে যেখানে নীলা বলছে সে শ্যামকে বিয়ে করবে, কিন্তু সেটা ভিডিও করে নিয়ে আসে। সাব্বিরের সামনে দাঁড়িয়ে নীলার বাবা তাকে মারতে শুরু করে। এরপর বলে, ওই দেখ আমার মেয়ে কি বলছে, আমার মেয়ে তোকে বিয়ে করতে চায় না। তুই জোর করে আমার মেয়েকে বিয়ে করে আমার সব সম্পত্তি লিখে নিবি প্ল্যান করেছিলি, তাই না? আমি তোকে ছাড়বো না, আজকেই তোকে এখানেই মেরে ফেলবো। রাস্তার একটা ছেলে হয়ে তুই এত বড় লোক একটা মেয়েকে বিয়ে করতে চাইছিলি, এত চালাক তুই কি করে হলি? সাব্বির কোনো কথা বলতে পারছে না, তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। যখনই ওই ভিডিও দেখেছে সে বিশ্বাস করতে পারছে না। সে শুধু তাকিয়েছিল, নীলার বাবা তাকে মারতেছে, কিন্তু তার এসবের প্রতি কোনো চিন্তা নেই। সে শুধু চিন্তা করতেছে নীলা এই কাজটা কিভাবে করতে পারলো, এত বড় বেইমানি তার সাথে কিভাবে করতে পারলো। ভিডিওটাতে নীলা হাসি মুখে কথাটা বলতেছে, এটাই সে সহ্য করতে পারতেছে না। তার মানে নীলাকে কেউ জোর করে কথাটা বলায়নি, বরং নীলা নিজের ইচ্ছায় কথাটা বলেছে। এটা ভাবছিল সাব্বির আর কান্না করছিল। সাব্বিরের বন্ধু বান্ধব সবাইকে মারতে শুরু করেছে লোকগুলো। তাদেরকে তেমন একটা না মারলেও সাব্বিরকে মারতে মারতে প্রায় বেহুশ করে তারা ফেলে দিয়ে চলে যায়। এরপর নীলার বাবা বাসায় ফিরে যায় আর সাব্বিরকে তার বন্ধু বান্ধব নিয়ে যায় হসপিটালে। সেখানে ব্যান্ডেজ করে বাসায় নিয়ে যায়, কিন্তু সাব্বির পাগলের মতো করতে শুরু করে। যাওয়ার পর সে পাগল হয়ে যায়। যেখানে তার জন্য বাসর সাজানো হয়েছিল সেখানে গিয়ে সে লন্ডভন্ড করতে থাকে সব কিছু, আর চিৎকার করে কান্না করতে করতে বলে, বেঈমান, তুই এটা কিভাবে করতে পারলি? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুই এত বড় বেঈমানি কি করে করতে পারলি? আমার ভালোবাসা, আমার বিশ্বাস সব কিছু তুই শেষ করে দিয়েছিস। তোর যদি আমাকে অপছন্দ ছিল তাহলে তো সেটা আমাকে বলতে পারতি, কিন্তু কেন আমার সাথে এত বড় একটা অভিনয় করলি? তোর এই অভিনয়ের কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে। তোকে আমি জীবনেও ক্ষমা করব না। তুই আমার জীবনে এরকমভাবে আসবি আর আমার জীবন ধ্বংস করে দিয়ে চলে যাবি, এটা আমি কোনো দিনই ভাবতে পারিনি। তুই কিভাবে এই কাজটা করতে পারলি? তোকে আমি কোনোদিনও ছাড়বো না। বলে সে কান্না করতে শুরু করলো। ওদিকে নীলা কান্না করতেছে। সে তার বাবার কাছ থেকে ছাড়া যায় পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই পারতেছে না। সেজন্য সে একটা নাটক করলো, সে আত্মহত্যার অভিনয় করলো। তখন তার পরিবারের সবাই তাকে নিয়ে চলে গেল হসপিটালে। সবাই অনেক চিন্তায় পড়ে গেল, কিন্তু হসপিটাল থেকে নীলা পালিয়ে চলে আসে। কৌশলে সেখান থেকে পালিয়ে আসার পর সে দৌড়ে চলে যায় সাব্বিরের বাসায়। কিন্তু সাব্বিরের বন্ধু বান্ধব তখন চিন্তা করলো সাব্বিরকে নিয়ে এখানে থাকা যাবে না। যদি সাব্বিরকে এখানে রাখে তাহলে হয়তো নীলার বাবা আবার তার উপর আক্রমণ করতে পারে। সেই জন্য তারা সকালবেলা সকল বন্ধু বান্ধব মিলে সেখান থেকে চলে গিয়েছিল অন্য একটা জায়গায়। নীলা যায়, গিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন বাসার মালিক বলে যে সাব্বিরকে কাল রাতে মারা হয়েছিল। তখন সে অনেক চেষ্টা করে খোঁজার, কিন্তু খুঁজে পায় না। শেষে ব্যর্থ হয়ে চিন্তা করলো সে আর বাসায় ফিরে যাবে না। সেই জন্য সে তার বান্ধবী তানিয়ার বাসায় গিয়ে উঠল। তানিয়ার সাথে তার অনেক ভালো সম্পর্ক, কিন্তু তানিয়া অন্য একটা ভার্সিটিতে পড়াশোনা করে, সেই জন্য তেমন যোগাযোগ ছিল না। তানিয়া তাকে পেয়ে অনেক বেশি খুশি হয়। সে সব কিছু খুলে বলে। তখন তারা দুজন মিলে সেখানে থাকতে শুরু করে। তানিয়ার বাবা মা বিদেশ থাকে, সেই জন্য সে একা থাকতো। নীলাকে পেয়ে অনেক খুশি হয়। এরপর আস্তে আস্তে তাদের জীবন নতুন করে শুরু হয়, কিন্তু সে সাব্বিরকে ভুলতে পারছিল না। প্রতিদিন কান্না করত রাস্তায় দাঁড়িয়ে। তখন রাস্তায় থাকা ছেলেগুলোর কষ্ট দেখেছে, ছোট ছোট বাচ্চারা কিভাবে রাস্তায় পড়ে থাকে সেটা তারা দেখছে। সেই জন্য তাদের নিয়ে কাজ করতে করতে এই সময় এই স্কুল গড়ে তোলে। সাব্বির এবং তার বন্ধুরা চলে গিয়েছিল আরেকটা শহরে। এরপর তারা অনেক কষ্ট করে সাব্বিরকে বোঝায়
এবং আস্তে আস্তে তারা পড়াশোনা শেষ করার কথা চিন্তা করে। কিন্তু হঠাৎ করে তাদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটে। তারা সবাই মিলে একদিন পরামর্শ করে তারা এই দেশে দুর্নীতি দমনের জন্য কাজ করবে। সেই জন্য রিমন এবং সাব্বির দুজনেই সিআইডিতে পরীক্ষা দেয়। কিন্তু নীরবের বাবা মা তাতে রাজি হয় না। নীরবকে তারা দুজন লন্ডনে নিয়ে চলে যায়। রিমন পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, তবুও সে অনেক পরিশ্রম করে। ওদিকে সাব্বিরের থাকার কোনো দরকারই নেই, সেই জন্য করে কঠিনভাবে পরিশ্রম করতে শুরু করে। এটাই যেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। এরকমভাবে কাজ করতে শুরু করে। বিভিন্ন বড় বড় অপারেশন সে সফলভাবে সম্পন্ন করে, যেই কারণে অনেক বড় বড় অফিসারদের নজরে চলে আসে। বর্তমানে সে এসিপি হয়ে গেছে। এই হচ্ছে তাদের অসমাপ্ত প্রেম কাহিনী। এবার তবে বাস্তবে ফিরে আসা যাক নাকি? নীলা বসে বসে কান্না করতেছে, কারণ সে আজকে সুযোগ পেয়েও বলতে পারলো না তার লুকোনো কথাগুলো। সে সেদিন গিয়েছিল এটা বোঝাতে পারলো না, সেই জন্য সে কান্না করতে শুরু করলো। ওদিকে সাব্বির চলে গেল। তখন তার অফিসে গিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলো। সে তখন মনে মনে ভাবলো তার কি উচিত ছিল না নীলার কথাগুলো শোনা। তখন সে মনে মনে বলে, আচ্ছা আমি কি ঠিক করলাম? আমার কি তার কথাগুলো শোনা উচিত ছিল, নাকি আমি যেটা করেছি সেটা ঠিক? সে তো সেদিন হয়তো বিপদের মধ্যে পড়েছিল, কিন্তু আমি তো দেখলাম ভিডিওতে স্পষ্ট সে খুব হাসি মুখে কথা বলছিল। সে সিয়ামকে বিয়ে করবে, কিন্তু তার যদি সিয়ামকে বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে কেন সিয়ামকে বিয়ে করলো না? আমার কি সব কিছু শোনা উচিত ছিল? আমি তখন এসব চিন্তা করছিলাম। এমন সময় রিমন ঢুকলো। আমি তখন রিমনের কাছে গেলাম। রিমন আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার স্যার, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? রিমন, আজকে আমার এমন একজনের সাথে দেখা হয়েছে যার সাথে দেখা হওয়াটা আমার অনাকাঙ্ক্ষিত ছিল। আজকে আমি নীলাকে দেখতে পেয়েছি। ওই স্কুলের পরিচালক হচ্ছে নীলা। এখন আমি কি করব? এই স্কুলের তদন্ত আমি কিভাবে করব? নীলা বলছিল আমাকে কোনো একটা সত্যি কথা বলবি, কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। কি বলিস, সত্যি নীলার সাথে তোর দেখা হয়েছিল? বিশ্বাস কর দোস্ত, নীলার সাথে আমার দেখা হয়েছিল। সে অনেক রিকোয়েস্ট করেছিল, কান্না করছিল, আমাকে কিছু একটা বলতে চাই, কিন্তু আমি তার কোনো কথাই শুনতে চাইনি। সেখান থেকে চলে এসেছি। আমার মনে হয় তুই ভুল করেছিস। তোর উচিত ছিল নীলার কথাগুলো শোনা, কারণ সে যদি সিয়ামকে বিয়ে না করে তাহলে কেন সিয়ামের কথা সেদিন ভিডিওতে বলল? আমাদেরকে সব কিছুই পরীক্ষা করে দেখা উচিত ছিল, কিন্তু আমাদের হাতে সেই দিন সামর্থ্য ছিল না, সেজন্যই আমরা পরীক্ষা করতে পারিনি। কিন্তু এখন তো আমাদের সব কিছুই জানার দরকার। কিন্তু লিজা যে বলল সে সময় সিয়ামকে বিয়ে করে নিয়েছে, তাহলে কি লিজা আমাদেরকে মিথ্যা কথা বলল? নীলা বলেছিল লিজা নাকি মিথ্যা কথা বলেছে। আমারও সেটাই মনে হচ্ছে। লিজা সিয়ামের সাথে লীলার বিয়ে হওয়ার কথা বলেছিল। সে বলেছিল বিয়ে হয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো একটা ঝামেলা আছে, আমাদেরকে সব কিছুই জানতে হবে। আমি তখন ভীষণ চিন্তায় পড়ে গেলাম। একদিকে এই বাচ্চার ঝামেলা, অন্যদিকে আমার পার্সোনাল লাইফ এখানে এসে ঢুকে গেছে। আমি কখনোই চাইনি আমার কাজের সাথে আমার পার্সোনাল লাইফ মিশে যাক। কেন আমার সাথে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তখন বসে বসে চিন্তা করতে শুরু করলাম, আমি কি নীলার কথাগুলো শুনবো, নাকি বাচ্চাদের ব্যাপারে তদন্ত করব? কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি পারবো এই নিষ্পাপ বাচ্চাগুলোকে উদ্ধার করতে, নাকি তাদেরকে হারিয়ে ফেলবো? এতগুলো পরিবারের কান্নাকে আমি মুছে দিতে পারবো, নাকি তাদের কান্নার কারণ আবারও আমি হব? জানতে চাইলে পরের সিজনে অপেক্ষা করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী সিজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।